আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তো আপনারা ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন একটু আমাকে একটু কমেন্ট বক্সে বলেন আমার সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। একটু দ্রুত কমেন্ট বক্সে বলেন আমার সাউন্ডটা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা একটু বলেন যারা যুক্ত হয়েছেন তারা। একটু কমেন্টে বলেন আমার সাউন্ডটা কি শোনা যাচ্ছে। কেউ একজন কমেন্ট করে বলেন আওয়াজটা শোনা যাচ্ছে কিনা। যদি যায় তাহলে আমরা ক্লাস শুরু করতাম আর কি। প্রভা বড়ুয়া, হ্যাঁ স্যার, সাউন্ড ক্লিয়ার। যারা একটু যুক্ত হয়েছেন তারা একটু আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দেন, আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতে একটু দেন যাতে আপনার বান্ধবীরা বন্ধুরা করতে পারে আর কি ক্লাসটা। তো প্লিজ সবাই একটু বেশি বেশি করে শেয়ার করেন, আপনার গ্রুপগুলোতে দেন। আমরা 8:35 থেকে ক্লাস শুরু করে দিব। আমরা 8:35 থেকে আমাদের ক্লাস শুরু করে দিব। তো আপনারা যারা যুক্ত হয়েছেন একটু বেশি বেশি করে শেয়ার করেন, আপনাদের গ্রুপ যেগুলো রয়েছে সেগুলোতে একটু দেন। আমরা আরেক মিনিট পর ক্লাস শুরু করে দেবো। মোহাম্মদ ফয়সাল, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আপনারা যারা যুক্ত হয়েছেন একটু ক্লাসটা শেয়ার দেন। আমরা আরেক মিনিট পর আমাদের ক্লাসটা শুরু করে দেবো আর কি। 8:35 থেকে আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে যুক্তিবিদ্যার প্রথম পত্রে। তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন এসএসসি 2027 এবং 2026 সালের পরীক্ষার্থী যারা রয়েছেন সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হন, এবং আপনারা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন সবাই একটু আমাদের ক্লাসটা শেয়ার করেন বেশি বেশি করে। ইনশাআল্লাহ আজকে আমরা আপনাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা আলোচনা করব, যেখান থেকে প্রতি বছর একটি কোয়েশ্চেন আসে। তো আমরা আজকে দেখব এই ধরনের কোয়েশ্চেন এখান থেকে আসে, কোন কোন টপিক আমরা আলোচনা করব যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কি। তো আজকে মূলত আমাদের টপিকের নাম হচ্ছে মূলত যে আরোহের আজকে আমাদের টপিকের নাম হচ্ছে মূলত আরোহের বস্তুগত ভিত্তি। অর্থাৎ আরোহের যে আমরা যে আরোহের ভিত্তি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আকারগত আর একটা হচ্ছে কি বস্তুগত।
তো আমরা গত দুটি ক্লাসে আরোহের যে আকারগত ভিত্তি আছে সেগুলো আমরা আলোচনা করেছি। আচ্ছা, আপনারা একটু বলেন তো আরোহের আকারগত ভিত্তি কয় প্রকার? এটা একটু কমেন্ট বক্সে বলেন। কোয়েশ্চেনটা হচ্ছে আরোহের আকারগত ভিত্তি কয় প্রকার? বলেন, একটু কমেন্ট বক্সে বলেন। কি 2 প্রকার নাকি 3 প্রকার? একটু দ্রুত বলেন কমেন্ট বক্সে। আরোহের আকারগত ভিত্তি কয় প্রকার? 2 প্রকার নাকি 3 প্রকার? একটু দ্রুত রেসপন্স করেন সবাই। আরোহের আকারগত ভিত্তি কয় প্রকার? কি 2 প্রকার নাকি 3 প্রকার? অর্থাৎ আরোহের আকারগত ভিত্তি কি 2 প্রকার নাকি 3 প্রকার? কোনটা হবে? পরীক্ষা দে 2 প্রকার। বাকিরা একটু দ্রুত বলেন কি 2 প্রকার নাকি 3 প্রকার? অর্থাৎ আরোহের যে আকারগত ভিত্তি এটা কি 2 প্রকার নাকি 3 প্রকার? রোমানা সুলতানা 2 প্রকার। ওকে, বাকিরা একটু বলি দ্রুত আমরা। সবাই একটু রেসপন্স করি আমরা। আরোহের আকারগত ভিত্তি কয় প্রকার? 2 প্রকার নাকি 3 প্রকার? ওকে, আরোহের আকারগত ভিত্তি হচ্ছে 2 প্রকার। যে একটা হচ্ছে প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি, আর একটা হচ্ছে কি কার্যক্রম নিয়ম। তো আমরা গত দুটি ক্লাসে এগুলো আলোচনা করেছি। কার্যক্রম নিয়ম কি, প্রকৃতির নিয়ম অনুবর্তিতা কি, এসব বিষয় নিয়ে আমরা একদম ব্রডলি আলোচনা করেছি। তো আজকে মূলত আমরা আলোচনা করব আরোহের বস্তুগত ভিত্তি নিয়ে। আরোহের যে আরেকটা ভিত্তি আছে সেটা হচ্ছে কি বস্তুগত ভিত্তি। তো এটা নিয়ে মূলত আমরা আলোচনা করব। প্রভা বড়ুয়া 2 প্রকার। ওকে, সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। তো আরোহের বস্তুগত ভিত্তি যদি আমরা একটু খেয়াল করি, আরোহের বস্তুগত ভিত্তি সেখানে আমরা 2 প্রকার। অর্থাৎ আরোহের বস্তুগত ভিত্তি হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে নিরীক্ষণ আর একটা হচ্ছে কি পরীক্ষণ। অর্থাৎ আরোহের বস্তুগত ভিত্তি কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে নিরীক্ষণ আর একটা হচ্ছে কি পরীক্ষণ। এখন আমরা আজকে ক্লাসে মূলত আলোচনা করব নিরীক্ষণ এবং পরীক্ষণ। এখান থেকে মূলত একটা কোয়েশ্চেন আসে প্রতি বছর। আপনাকে পরীক্ষায় 2টা দৃশ্যকল্প দিবে, যেখানে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা নিরীক্ষণ আর কোনটা পরীক্ষণ। অর্থাৎ যে 2টা দৃশ্যকল্প দিবে সেখান থেকে আপনি আইডেন্টিফাই করবেন, চিহ্নিত করবেন কোনটাকে আমরা নিরীক্ষণ বলবো আর কোনটাকে কি বলবো? পরীক্ষণ বলবো। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি নিরীক্ষণ নিয়ে। আজকে আমাদের মূলত টপিক হচ্ছে কি নিরীক্ষণ। প্রথম যে টপিক সেটা হচ্ছে কি নিরীক্ষণ। তো নিরীক্ষণ মানে আসলে কি? এখানে নিরীক্ষণ মানে হচ্ছে কোনো কিছুকে দেখা, যেটাকে আমরা ইংলিশে বলি অবজারভেশন, মানে কোনো কিছুকে দেখা। তো নিরীক্ষণ হতে গেলে কিছু কন্ডিশন অবশ্যই রয়েছে। তার আগে আমাকে বলেন, আমরা নিরীক্ষণ কোন পরিবেশে করি? এক হচ্ছে প্রাকৃতিক পরিবেশে, 2 হচ্ছে কৃত্রিম পরিবেশে। এটা কি কেউ একটু জানেন? জানলে আমাকে একটু বলেন তো। না, আমার কোয়েশ্চেন হচ্ছে আমরা নিরীক্ষণ কোন পরিবেশে করি? কি প্রাকৃতিক ন্যাচারাল ওয়েতে নাকি কৃত্রিম আর্টিফিশিয়াল ওয়েতে? একটু আমাকে বলেন কমেন্ট বক্সে, একটু দ্রুত বলেন যে আমরা নিরীক্ষণ কোন পরিবেশে করি, প্রাকৃতিক পরিবেশ নাকি কৃত্রিম পরিবেশ? একটু দ্রুত বলেন তো সবাই যারা যুক্ত হয়েছেন ইতিমধ্যে। সবাই একটু বলেন নিরীক্ষণ আমরা কোন পরিবেশে সম্পন্ন করি, কি প্রাকৃতিক নাকি কৃত্রিম? আমরা সবাই একটু রেসপন্স করার চেষ্টা করি, তাহলে ক্লাসটা আমাদের জন্য নেওয়া সহজ হবে আর কি। আপনাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে আমরা নিরীক্ষণ কোন পরিবেশে সম্পন্ন করি, কি প্রাকৃতিক পরিবেশে সম্পন্ন করি না কৃত্রিম পরিবেশে সম্পন্ন করি? একটু বলেন দ্রুত কেউ, ন্যাচারাল ওয়ে নাকি আর্টিফিশিয়াল? কোয়েশ্চেনটা হচ্ছে নিরীক্ষণ আমরা কোন পরিবেশে করব, কি প্রাকৃতিক পরিবেশে নাকি কৃত্রিম পরিবেশে? রোমানা সুলতানা বলছে কৃত্রিম পরিবেশে। ওকে,
বাকিরাও একটু বলি আমরা নিরীক্ষণ কোন পরিবেশে করবো, মূলত প্রাকৃতিক নাকি কৃত্রিম। বৈশাখী চৌধুরী প্রাকৃতিক পরিবেশে, অঙ্কিতা দাস প্রাকৃতিক পরিবেশ, প্রভা বড়ুয়া প্রাকৃতিক পরিবেশ। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা নিরীক্ষণ করব কোন পরিবেশে? প্রাকৃতিক পরিবেশে। অর্থাৎ নিরীক্ষণ নিরীক্ষণ মানে কোনো কিছুকে দেখা, সেটা আমরা কোন পরিবেশে দেখবো? মূলত ন্যাচারাল ওয়েতে, প্রাকৃতিক পরিবেশে মূলত এটাকে আমরা দেখবো, অবজারভেশন করবো। তো রিক্তা দে, রোমানা সুলতানা, আপনারা একটু কারেকশন করে নেন। নিরীক্ষণ করবো মূলত আমরা প্রাকৃতিক পরিবেশে, কারণ নিরীক্ষণের সাথে সম্পর্ক হচ্ছে কার? প্রকৃতির। অর্থাৎ প্রকৃতির যে বিষয়গুলো আছে এগুলোকে যখন আমরা দেখবো কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, সেটাকে মূলত কি বলা হয়? নিরীক্ষণ বলা হয়। অর্থাৎ কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে যখন আমরা প্রাকৃতিক পরিবেশে কোনো কিছুকে অবজারভেশন করব, কোনো কিছুকে দেখব, সেটাকে মূলত আমরা কি বলবো? নিরীক্ষণ বলবো। অর্থাৎ নিরীক্ষণ সবসময় প্রাকৃতিক পরিবেশে সম্পূর্ণ হবে, এটা কখনো কৃত্রিম পরিবেশে সম্পূর্ণ হবে না। যদি আমরা ডেফিনিশনের দিকে একটু তাকাই তাহলে আরেকটু আমাদের ক্লিয়ার হবে। সেটা কি বলছে? কোনো বিশেষ উদ্দেশ্য সাধারণ লোকে। তাহলে নিরীক্ষণের জন্য মানে প্রথম যে কন্ডিশন, প্রথম যে সত্য, সেটা হচ্ছে আমার কোনো একটা বিশেষ উদ্দেশ্য লাগবে। আমি যখন কোনো কিছু দেখতে যাব, শুধু এমনি দেখতে গেলে হবে না, আমি দেখে চলে আসতাম এরকম বললে হবে না। আমি যখন কোনো কিছু দেখতে যাব তখন আমার অবশ্যই একটা কি লাগবে? বিশেষ উদ্দেশ্য লাগবে। এরপর প্রকৃত প্রদত্ত কোনো ঘটনাকে, অর্থাৎ আমি যখন কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে যাব তবে ঘটনাটা কি হতে হবে? প্রকৃত পদার্থ, অর্থাৎ ন্যাচারাল ঘটনা হতে হবে। এরপর সেটাকে আমরা প্রাকৃতিক পরিবেশে দেখবো। তাহলে তিনটা কন্ডিশন নিরীক্ষণের জন্য, দেখেন খেয়াল করবেন। অর্থাৎ নিরীক্ষণ যখন আপনি করতে যাবেন, নিরীক্ষণ সেটা, অর্থাৎ আপনি যখন কোনো কিছু দেখবেন তখন সেটা নিরীক্ষণ তখনই হবে যখন তিনটা কন্ডিশন সেখানে মেনটেন করবে। একটা হচ্ছে কি, আমি যখন কোনো কিছুকে দেখবো সেটা হচ্ছে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে দেখবো। দ্বিতীয় নম্বর কি, সেটা হচ্ছে অর্থাৎ কোন বিষয়কে দেখবো, যেটা হচ্ছে প্রকৃত পদার্থ ঘটনা। যেমন কি ফুলের পরাগায়ন হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, জল উচ্ছ্বাস হতে পারে, বন্যা হতে পারে, এগুলো সবগুলো হচ্ছে প্রাকৃতিক বিষয়। ভূমিকম্প হতে পারে, এগুলো প্রকৃত পদার্থ ঘটনা। এবার চন্দ্রগ্রহণ হতে পারে, সূর্যগ্রহণ হতে পারে, জোয়ার ভাটা হতে পারে, এগুলো সবগুলো হচ্ছে প্রকৃত পদার্থ ঘটনা। তো এগুলোকে যখন আমরা কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে দেখবো, এবং সেটা কোন পরিবেশে দেখবো? প্রাকৃতিক পরিবেশে। প্রাকৃতিক পরিবেশ মানে ওটা যেভাবে আছে, জিনিসটা যেভাবে আছে সেভাবেই দেখা, যেখানে মানুষের কোনো হাত নাই। অর্থাৎ যে বিষয়টা কোনো মানুষ পরিবর্তন করতে পারে না, সেটা হচ্ছে মূলত প্রাকৃতিক পরিবেশ, ন্যাচারাল এনভায়রনমেন্ট, যেটা গড গিফটেড, মানে সৃষ্টিকর্তা পদার্থ বিষয় আর কি। তাহলে নিরীক্ষণের জন্য কন্ডিশন হচ্ছে তিনটা। একটা হচ্ছে কোনো বিশেষ উদ্দেশ্য লাগবে, দ্বিতীয় নম্বর হচ্ছে প্রকৃত পদার্থ হতে হবে, তৃতীয় নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবেশে হতে হবে। যদি আমরা কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রকৃত পদার্থ কোনো ঘটনাকে, ন্যাচারাল কোনো ঘটনাকে আমরা যদি প্রাকৃতিক পরিবেশে দেখি, সেটাকে মূলত আমরা কি বলবো? নিরীক্ষণ। তো এখানে একটা আমরা উদাহরণ দিয়েছি। মনে করেন বাগানে হচ্ছে অনেকগুলো ফুল ফুটেছে। এখন আমি যদি বাগানে ফুল ফুটা, মানে একটা বাগান, ফুলের বাগান, মনে করেন একটা ফুলের বাগান, ফুলের বাগান। তো ফুলের বাগানে সাধারণত কি থাকে? ফুল থাকে, ফুলের বাগান। এখন আমি যদি ফুলের বাগানে গিয়ে, দেখেন একটু খেয়াল করবেন সবাই, আমি যদি ফুলের বাগানে গিয়ে জাস্ট এমনি ঘুরে আসি, অর্থাৎ ফুলের বাগানে গেছি, আমি ছবি তুলেছি, এরপর আমি একটু ঘুরে টুরে চলে আসলাম ফুলের বাগানে গিয়ে। এখন আমাকে বলেন আপনারা কমেন্ট বক্সে, সেটা কি নিরীক্ষণ হবে? অর্থাৎ যদি হ্যাঁ হয় তাহলে আপনারা লিখবেন ইয়েস, আর যদি হয় না তাহলে হবে নো। তো আমার কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি একটা ফুলের বাগানে গেছি, সেখানে ফুলের সাথে ছবি তুললাম, ফুলগুলা দেখলাম, এরপর চলে আসলাম। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, মানে প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, এটা কি নিরীক্ষণ? যদি নিরীক্ষণ হয় তাহলে ইয়েস, আর যদি না হয় তাহলে নো। একটু কমেন্ট বক্সে লিখে দাও। দেখ আমরা কি নিরীক্ষণ বলবো নাকি বলবো না? যদি বলে থাকে আর কি তাহলে ইয়েস, আর যদি হয় নিরীক্ষণ হয় তাহলে এটা ইয়েস, আর না হলে কি নো। একটু দ্রুত বলেন। এখন দেখা যাচ্ছে? আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে এখন
নাকি আগের মতোই? একটু বলেন কেউ দ্রুত। আচ্ছা, আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা ফুলের বাগানে গেছি, ফুলের সাথে ছবি তুললাম, ফুল থেকে চলে আসলাম, তাহলে এটাকে আমরা কি নিরীক্ষণ বলবো নাকি নিরীক্ষণ নয়? যদি নিরীক্ষণ হয় তাহলে ইয়েস, আর যদি নিরীক্ষণ না হয় তাহলে নো। একটু দ্রুত বলেন। কোয়েশ্চেন হচ্ছে ফুলের বাগানে গেছি, ফুলের সাথে ছবি তুললাম, ফুল দেখলাম, জাস্ট তারপর চলে আসলাম, তাহলে এই বিষয়টাকে আমরা কি নিরীক্ষণ বলবো? যদি বলে থাকি তাহলে ইয়েস, আর যদি বলে না থাকি তাহলে নো। আচ্ছা, রিপ্তা চক্রবর্তী ইয়েস বলছে। কাকন্দে হ্যাঁ স্যার। বৈশাখী চৌধুরী হ্যাঁ। প্রভা বড়ুয়া হচ্ছে ইয়েস। ওকে, অঙ্কিতা দাস হচ্ছে ইয়েস। আগে রোমানা সুলতানা এখন দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। আমার কোয়েশ্চেনটা মনে হয় আপনারা যারা ইয়েস লিখছেন তারা মনে হয় আমার কোয়েশ্চেনটা বুঝেন নাই। দেখেন, আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি ফুলের বাগানে গেছি, ফুলের সাথে ছবি তুললাম, তারপর ফুলের সাথে ছবি তুললাম, একটু ঘোরাঘুরি করলাম, এরপর চলে আসলাম, তাহলে এটাকে আমরা নিরীক্ষণ বলতে পারবো? মানে এটা কি নিরীক্ষণ হবে নাকি হবে না? দেখেন, নিরীক্ষণের জন্য 3টা কন্ডিশন আছে, কখনো নিরীক্ষণ হবে না। কেন হবে না দেখেন, আপনারা যারা ইয়াস লিখছেন আসলে উত্তরটা ভুল হয়েছে আর কি। একটু দেখেন, বোঝার চেষ্টা করেন। নিরীক্ষণের জন্য 3টা কন্ডিশন আছে, এই 3টা কন্ডিশন মেনটেন করতে হবে। যেমন, আমি যদি নিরীক্ষণ করতে যাই তখন আমার একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে যেতে হবে। তাহলে আমি ফুলের বাগানে গেছি, আমি যে ছবি তুলছি, আমার তো কোনো বিশেষ উদ্দেশ্য নাই। যদি এরকম হতো বিষয়টা, ঘটনাটা কিরকম, আমি ফুলের বাগানে গেছি, যাওয়ার পর ফুল কিভাবে ফুটে সেটা দেখলাম, তখন সেটা কিন্তু নিরীক্ষণ হবে। কিন্তু আমি তো ফুলের বাগানে গিয়ে ছবি তুললাম, তার মানে আমি যে ফুলের বাগানে গেছি দেখার জন্য ফুল, সেখানে কোনো কি নাই, বিশেষ উদ্দেশ্য নাই, সেই জন্য এটা কি হয় নাই, নিরীক্ষণ হয় নাই। অর্থাৎ নিরীক্ষণ হতে গেলে আপনি যখন কোনো কিছু দেখবেন সেখানে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে দেখতে হবে। অর্থাৎ 3টা কন্ডিশন যদি মেনটেন করেন, অনুসরণ করেন, তাহলে এটাকে আমরা নিরীক্ষণ বলতে পারবো। সেটা কি কি? একটা হচ্ছে কোনো বিশেষ উদ্দেশ্য, অর্থাৎ আমি যখন কোনো কিছু দেখবো সেখানে আমাকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে দেখতে হবে। যেমন আমি ফুলের বাগানে গেছি, ফুলের যে পরাগায়ন সেটা দেখবো, তখন সেটা কিন্তু নিরীক্ষণ হবে, কারণ আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে গেছি। 2 নম্বর কি, প্রকৃত পদার্থ ঘটনা হবে। এটা প্রকৃত পদার্থ ঘটনা, প্রাকৃতিক পরিবেশ, 2টা কন্ডিশন কিন্তু এখানে অনুসরণ করছে। কিন্তু 1ম নম্বর যে কন্ডিশন, কোনো বিশেষ উদ্দেশ্য, সেটা কিন্তু এখানে ফিল আপ হয় নাই। কারণ আমার উদ্দেশ্য নাই, আমি জাস্ট গেছি, ছবি তুলছি, এরপর ঘুরে চলে আসছি, এটা কখনো নিরীক্ষণ হবে না। অবশ্যই নিরীক্ষণ হতে গেলে সেখানে একটা বিশেষ উদ্দেশ্য থাকতে হবে। তাহলে ফুলের বাগানে গেছি, যদি আমি ফুলের পরাগায়ন দেখি, তখন সেটাকে আমরা কি বলতে পারবো, নিরীক্ষণ বলতে পারবো। যদি উদ্দেশ্যবিহীন ভাবে কোনো কিছুকে দেখি, আমি কোনো কিছুকে দেখলাম কিন্তু সেখানে কোনো উদ্দেশ্য নাই, তখন সেটাকে আমরা কখনো নিরীক্ষণ বলতে পারবো না। এখন বুঝছেন কিনা বলেন, এতটুকু বুঝছেন কিনা বলেন। যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু বলেন বুঝেছি, আর যদি না বুঝে থাকেন তাহলে তাও বলেন স্যার বুঝি নাই, তাহলে আবার বুঝাই দিব ইনশাল্লাহ। রিফত, সরি রিফত, তোমার নাম রিফতা উচ্চারণ করছি। আচ্ছা ওকে, একটু বলেন তো দ্রুত আপনারা বুঝছেন কিনা। যদি না বুঝে থাকেন তাহলে বলেন, আবার বুঝাই দিব। একটু কমেন্ট বক্সে বলেন দ্রুত, আমরা বুঝছি নাকি বুঝি নাই। ওকে, রিক্তা দে বুঝছি আমরা। এবার বাকিরা একটু বলেন। প্রভা বড়ুয়া বুঝছি স্যার। বাকিরা একটু রেসপন্স করেন, বুঝছি রোমানা সুলতানা। আমরা যারা একটু ক্লাসটা শেয়ার করেন নাই, একটু শেয়ার করে দেন, ইনশাল্লাহ ভালো একটি ক্লাস হবে আজকে, আমরা একটু ধৈর্য সহকারে করবেন আর কি। তাহলে 2 নম্বর দেখেন, নিরীক্ষণের বৈশিষ্ট্য, অর্থাৎ নিরীক্ষণের কি কি বৈশিষ্ট্য আছে দেখেন। 1 নম্বর নিরীক্ষণের 1 নম্বর বৈশিষ্ট্য যদি আমরা দেখি, বলছে নিরীক্ষণের কোনো বিশেষ উদ্দেশ্য থাকবে, সেটা তো বলছি। অর্থাৎ নিরীক্ষণে এটাও একটা কন্ডিশন, একটা সত্য, নিরীক্ষণ হওয়ার জন্য অবশ্যই একটা কি থাকবে, বিশেষ উদ্দেশ্য থাকবে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে নিরীক্ষণ নির্বাচনমূলক হতে হবে। অর্থাৎ নিরীক্ষণ নির্বাচনমূলক কিভাবে দেখেন, মনে করেন আমি ম্যালেরিয়া রোগের, ম্যালেরিয়া জ্বর, অর্থাৎ ম্যালেরিয়া রোগ কেন হয়, ম্যালেরিয়া জ্বর কেন হয় সেটা আমি আবিষ্কার করতে চাচ্ছি, কারণ আবিষ্কার করতে চাচ্ছি। অর্থাৎ
আমি চাচ্ছি যে ম্যালেরিয়া জ্বর, যারা ম্যালেরিয়া রোগী আছে তাদেরকে আমি চাচ্ছি যে কোন কারণে তাদের ম্যালেরিয়া রোগটা হচ্ছে অথবা ম্যালেরিয়া জ্বর হচ্ছে সেটা আমি দেখতে চাচ্ছি। এখন বলেন তো আমাকে দেখি, আমি যদি ম্যালেরিয়া জ্বরের কারণ আবিষ্কার করতে চাই আমাকে কাকে নিরীক্ষণ করতে হবে বলেন? যার এক হচ্ছে যার ম্যালেরিয়া জ্বর হয়েছে তাকে, নাকি যার একজন জ্বর হয়েছে তাকে? বলেন। এক নম্বর হচ্ছে যার ম্যালেরিয়া জ্বর হয়েছে তাকে করব, নাকি 2 নম্বর হচ্ছে যে এমনি অসুস্থ তাকে করব, মানে এমনি অসুস্থ বা জ্বর হয়েছে তাকে করব? বলেন। যদি 1 হয় তাহলে 1 নম্বর লিখবেন কমেন্ট বক্সে, আর যদি 2 হয় তাহলে 2 লিখবেন। অর্থাৎ আমি চাচ্ছি ম্যালেরিয়া রোগীর অর্থাৎ ম্যালেরিয়া জ্বরের কারণ আবিষ্কার করার জন্য। এখন আমি কাকে নিরীক্ষণ করব? যার ম্যালেরিয়া জ্বর হয়েছে তারে নিরীক্ষণ করব, নাকি যার এমনি জ্বর হয়েছে তারে নিরীক্ষণ করব? তুমি যদি মনে করো 1 তাহলে তুমি কমেন্ট বক্সে 1 লিখবা, আর যদি তোমার মনে হয় যে না 1 না 2 নাম্বার তাহলে তুমি কি লিখবা? 2 লিখবা। একটু দ্রুত বলেন। অর্থাৎ ম্যালেরিয়া জ্বরের কারণ আবিষ্কার করার জন্য আমি কাকে নিরীক্ষণ করবো, 1 নাম্বার নাকি 2 নাম্বার? একটু বলেন তো দ্রুত কমেন্ট বক্সে। ম্যালেরিয়া জ্বরের কারণ আবিষ্কার করার জন্য আমরা কারে নিরীক্ষণ করবো, 1 নাম্বার পয়েন্টে নিরীক্ষণ করবো নাকি 2 নাম্বার? মোহাম্মদ ফয়সাল বলছে 1, বাকিরা একটু বলেন দ্রুত। মোহাম্মদ ফয়সাল 1, বাকিরা একটু বলেন। অর্থাৎ ম্যালেরিয়া জ্বরের কারণ আবিষ্কার করার জন্য আমরা কারে নিরীক্ষণ করব? যার ম্যালেরিয়া জ্বর হয়েছে তারে, নাকি যে এমনি অসুস্থ কিংবা জ্বর হয়েছে তারে? যদি 1 হয় তাহলে 1 লিখে দেন, আর যদি 2 হয় তাহলে 2 লিখে দেন। রোমানা সুলতানা যার ম্যালেরিয়া জ্বর হয়েছে তাকে নিরীক্ষণ করব। অঙ্কিতা দেশ 1, বৈশাখী চৌধুরী 1, ওকে। বাকিরা একটু বলেন। শিপ্ত চক্রবর্তী 1, প্রভা বড়ুয়া হচ্ছে 1, ওকে। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। তোমরা তাহলে বুঝছো বিষয়টা। তাহলে নিরীক্ষণ নির্বাচনমূলক মানে কি? আমি যে বিষয়টা নিরীক্ষণ করতে চাচ্ছি আমাকে সেই বিষয়ে দেখতে হবে। তাহলে আমি কাকে কি নিরীক্ষণ করতে চাচ্ছি? আমি দেখতে চাচ্ছি ম্যালেরিয়া জ্বর কেন হয় সেটা নিরীক্ষণ করতে চাচ্ছি। তাহলে আমাকে কাকে নিরীক্ষণ করতে হবে? যার ম্যালেরিয়া জ্বর হয়েছে তারে আমাকে কি করতে হবে? নিরীক্ষণ করতে হবে। তার মানে আমরা যে বিষয়ে নিরীক্ষণ করব সেই বিষয়টা আমাকে কি করতে হবে? দেখতে হবে। এটা হচ্ছে নিরীক্ষণ নির্বাচনমূলক। এবার হচ্ছে নিরীক্ষণ সুনিয়ন্ত্রিত প্রত্যক্ষণ। সুনিয়ন্ত্রিত প্রত্যক্ষণ মানে অর্থাৎ আমি যে একটা বিষয়টা দেখব সেটা একটা মানে একটা প্রাকৃতিক ওয়েতে তো দেখবো, ন্যাচারাল ওয়েতে তো দেখবো। অর্থাৎ মনে করেন কোনো জায়গায় আগুন লাগছে। এখন অনেক মানুষ যায়, আগুন কেন লাগছে এটা দেখতে অনেক মানুষ যায়, মানে অনেক মানুষ গিয়ে চলে আসে আগুন কেন লাগছে এটা দেখে চলে আসে। তখন তো সেটা কিন্তু নিরীক্ষণ হবে না। এখন আপনি যদি একটা উদ্দেশ্য নিয়ে যান, আগুন কেন লাগছে, কিভাবে লাগছে, এটা কি কি কারণে আগুন লাগতে পারে, কতটুকু ক্ষয়ক্ষতি হলো এবং পরিমাণের বিষয়টা কিরকম, এগুলা যখন আপনি দেখবেন তখন এটা হবে নিরীক্ষণ। অর্থাৎ নিরীক্ষণকে সুনিয়ন্ত্রিত প্রত্যক্ষণ করতে হবে, সুনিয়ন্ত্রিত ভাবে দেখতে হবে, স্টেপ বাই স্টেপ। অর্থাৎ বিষয়টাকে একদম পুঙ্খানুপুঙ্খানুর সাথে দেখতে হবে, সেটা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে দেখতে হবে, তখন সেটাকে আমরা নিরীক্ষণ বলতে পারবো। নিরীক্ষণ সুপরিকল্পিত প্রত্যক্ষণ। সুপরিকল্পিত প্রত্যক্ষণ আমার এখানে একটা পরিকল্পনা লাগবে। মনে করেন একটা জায়গায় বন্যা হয়েছে বা ঘূর্ণিঝড় হয়েছে, তখন সেখানে আমাকে একটা পরিকল্পনা নিয়ে যেতে হবে। আমি কোন কোন বিষয়টা দেখতে চাচ্ছি, কোন কোন ডকুমেন্ট আমার লাগবে, কোন কোন বিষয়টা আমি দেখতে চাচ্ছি, বন্যার কি কারণে বন্যা হয়েছে, কোন কোন বিষয় আমি দেখবো, আমাকে একটা রুট ম্যাপ কি করতে হবে, প্ল্যানিং সাজাতে হবে। সেটা বলছে নিরীক্ষণ সুপরিকল্পিত প্রত্যক্ষণ। এরপর নিরীক্ষণ প্রকৃত পদার্থ গঠনের পদ্ধতি। অর্থাৎ আপনি যখন কোনো কিছুকে দেখবেন অবশ্যই সেটা প্রকৃত পদার্থ গঠন হতে পারে। তবে সেটা কি কি হতে পারে? যেমন কি সেটা হচ্ছে আপনার বন্যা হতে পারে বা ঘূর্ণিঝড় হতে পারে অথবা ভূমিকম্প হতে পারে। হ্যাঁ, এগুলা আরো অনেক জিনিস আছে। প্রকৃত পদার্থ প্রকৃতির তো কোনো শেষ নাই, এমন কোনো বিষয় নেই যেটা প্রকৃতির নাই। অর্থাৎ আপনি যে বিষয়গুলোকে দেখবেন
সেগুলো হচ্ছে প্রকৃত পদার্থ হতে হবে, ন্যাচারাল জিনিস হতে হবে, অর্থাৎ মানুষের তৈরি কোনো কিছু না, যেগুলো গড গিফটেড সৃষ্টিকর্তা পদার্থ বিষয়, এগুলোকে দেখতে হবে। এবং নিরীক্ষণ প্রাকৃতিক পরিবেশে সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ যে বিষয়টা যেভাবে আছে, মানে বন্যা হয়েছে, সেটা বন্যাটা কিভাবে যেভাবে হয়েছে সেভাবে আপনাকে দেখতে হবে, কোনো কিছু পরিবর্তন করা যাবে না। অর্থাৎ ন্যাচারাল ওয়ে মানে যে বিষয়টা যেভাবে আছে সেভাবেই দেখা। এরপর নিরীক্ষণ হচ্ছে একটা কি প্রক্রিয়া? সহজ সরল প্রক্রিয়া। নিরীক্ষণ কেন সহজ সরল প্রক্রিয়া? আচ্ছা আমাকে বলেন, নিরীক্ষণে কি যন্ত্রপাতির ব্যবহার আছে? বলেন, কোয়েশ্চেন হচ্ছে নিরীক্ষণে কি যন্ত্রপাতির ব্যবহার আছে? বলেন। এ নাম্বার হচ্ছে ইয়েস, বি নাম্বার হচ্ছে নো। বলেন তো এটা আনসার বলেন। নিরীক্ষণে কি যন্ত্রপাতির ব্যবহার আছে? যদি থাকে, যন্ত্রপাতির ব্যবহার থাকে, তাহলে বলবেন ইয়েস, এ লিখলে হবে অথবা ইয়েস লিখলে হবে। আর 2 নম্বর হচ্ছে বি, নো। যন্ত্রপাতির ব্যবহার না থাকতে তাহলে নো। একটু দ্রুত কমেন্ট বক্সে বলেন, নিরীক্ষণে কি যন্ত্রপাতির ব্যবহার আছে নাকি নাই? এটা একটু এটার উত্তর দেন। যদি নিরীক্ষণে যন্ত্রপাতির ব্যবহার থাকে তাহলে আপনারা লিখবেন ইয়েস, আর যদি নিরীক্ষণে যন্ত্রপাতির ব্যবহার না থাকে তাহলে লিখবেন কি নো। বৈশাখী চৌধুরী বলছে নো, প্রভা বড়ুয়া নো, মোহাম্মদ ফয়সাল বলছে আছে। ওকে, বাকিরা একটু বলেন। আচ্ছা, মোহাম্মদ ফয়সাল নাই, বাকিরা একটু দ্রুত বলেন যে নিরীক্ষণে কি যন্ত্রপাতির ব্যবহার আছে নাকি নাই। রোমানা সুলতানা বলছে আছে। অঙ্কিতা দাস বলছে নো। আরিফা জান্নাত সাবিহা নো। ওকে, নিরীক্ষণে যন্ত্রপাতির ব্যবহার নাই। দেখুন, নিরীক্ষণ যেহেতু প্রাকৃতিক পরিবেশে আমরা সম্পূর্ণ করি, সেখানে এখানে কোনো আর্টিফিশিয়াল জিনিস বা যন্ত্রপাতি এখানে ব্যবহার হয় না। যেহেতু নিরীক্ষণে যন্ত্রপাতির ব্যবহার নাই, সেজন্য এটা একটা কি প্রক্রিয়া? সহজ সরল প্রক্রিয়া। তার মানে আমরা বলতে পারবো যে নিরীক্ষণ একটা কি প্রক্রিয়া? সহজ সরল প্রক্রিয়া। কেন সহজ সরল প্রক্রিয়া? কারণ এখানে কোনো যন্ত্রপাতির ব্যবহার নাই। এগুলো হচ্ছে নিরীক্ষণের বৈশিষ্ট্য আর কি। এবার দেখেন নিরীক্ষণের সুবিধা। এখান থেকে পরীক্ষা কোয়েশ্চেন আসতে পারে, যেহেতু গ অথবা ঘ নাম্বারে বলতে পারে নিরীক্ষণের সুবিধা এবং অসুবিধাগুলো উল্লেখ করেন। এগুলা বলতে পারে আপনাকে। নিরীক্ষণের একটা দৃশ্যকল্প দিছে, আপনাকে আইডেন্টিফাই করতে দিছে, এরপর বলবে আমি নিরীক্ষণের সুবিধা এবং অসুবিধাগুলো লিখো। আপনাদের কোয়েশ্চেন আসতে পারে। প্রথম সুবিধা দেখেন, নিরীক্ষণের ক্ষেত্র ব্যাপক। নিরীক্ষণের ক্ষেত্র ব্যাপক কেন? যেহেতু নিরীক্ষণ আমরা প্রাকৃতিক পরিবেশে করি। কোন পরিবেশে? প্রাকৃতিক পরিবেশ। এখন আমাকে বলেন, প্রাকৃতিক বিষয়ের স্কোপ বলেন এ বেশি, বি কম। বলেন প্রাকৃতিক পরিবেশের ব্যাপকতা অথবা প্রাকৃতিক পরিবেশের ব্যাপকতা কি বেশি নাকি কম? বলেন তো, এটা বলেন, আনসারটা বলেন। প্রাকৃতিক পরিবেশের ব্যাপকতা কি বেশি নাকি কম? যদি বেশি হয় বেশি লিখেন, আর কম হলে কম লেখেন, অথবা এ অথবা বি লিখলে হয়ে যাবে। বলেন প্রাকৃতিক পরিবেশের ব্যাপকতা কি বেশি নাকি কম? এটা একটু দ্রুত আনসার বলেন। প্রাকৃতিক পরিবেশের কি ব্যাপকতা বেশি নাকি কম? যদি বেশি হয় তাহলে বেশি লিখেন, আর কম হলে কম লিখেন। মোহাম্মদ ফয়সাল বলছে বেশি, বাকিরা একটু বলেন প্রাকৃতিক পরিবেশের কি ব্যাপকতা বেশি নাকি কম? রোমানা সুলতানা বলছে বেশি, বাকিরা? বাকিরা একটু বলেন প্রাকৃতিক পরিবেশের কি ব্যাপকতা বেশি নাকি কম? ওকে, প্রভাব বেশি অবশ্যই। যেহেতু দেখেন, যেহেতু প্রাকৃতিক পরিবেশের ব্যাপকতা বেশি, যেহেতু আমরা নিরীক্ষণ কোন করব? অঙ্কিতা দাস
হচ্ছে বেশি। ওকে, থ্যাংক ইউ সবাইকে। যেহেতু প্রাকৃতিক পরিবেশের ব্যাপকতা বেশি, সেজন্য নিরীক্ষণ যেহেতু আমরা প্রাকৃতিক পরিবেশে সম্পূর্ণ করি, সেজন্য নিরীক্ষণের ব্যাপকতা হচ্ছে কি বেশি। বৈশাখী চৌধুরী বলছে বেশি। ওকে, থ্যাংক ইউ সবাইকে। এবার দেখেন দ্বিতীয় নম্বর পয়েন্টটা দেখেন, বলছে নিরীক্ষণ ধীর দ্বিতীয় নম্বর আমাদের পয়েন্ট নাম্বারটা বলছে নিরীক্ষণ কারণ থেকে কার্যে এবং কার্য থেকে কারণে গমন করা যায়। অর্থাৎ নিরীক্ষণ আমরা কারণ থেকে কার্যও যেতে পারি, আবার কার্য থেকে কারণ যেতে পারি। কিভাবে দেখেন, মনে করেন ম্যালেরিয়া জ্বর, এটা হচ্ছে একটা কার্য, এটা একটা কি কার্য। এখন ম্যালেরিয়া জ্বর কেন হয় সেটা আমরা নিরীক্ষণের মাধ্যমে কেন হয় এর কারণটা আমরা আবিষ্কার করতে পারবো। তাহলে এটা কিসের মাধ্যমে পারতেছি? কারণে, কার্য থেকে যে কারণে গমন করতেছি সেটা কিভাবে, সেটা হচ্ছে ম্যালেরিয়া জ্বর নিরীক্ষণের মাধ্যমে। অর্থাৎ নিরীক্ষণ যখন আপনি করবেন তখন আপনি কার্য থেকে কারণ গমন করতে পারবেন। আবার বলতেছে কারণ থেকে কার্য কি করা যায়, গমন করা যায়। কিভাবে? মনে করেন ভূমিকম্প, এটা একটা কারণ। এখন এই কারণটা কোন কাজের কারণে সংঘটিত হয়েছে? ভূমিকম্প তো হয়ে যায়, এটা হঠাৎ করে সংঘটিত হয়। এখন ভূমিকম্প হয়ে গেছে, এবং ভূমিকম্প হওয়ার পর আপনি দেখতেছেন এটা কোন কার্যের কারণে সংঘটিত হয়েছে। এটা হচ্ছে আপনি তখন কোথায় কারণ থেকে কার্য গমন করতে পারবেন। অর্থাৎ যখন আপনি কোনো কিছুকে দেখবেন, নিরীক্ষণ করবেন, সেখানে কার্য থেকে কারণ আসতে পারবেন, আবার কারণ থেকে কার্য গমন করতে পারবেন। সেটা হচ্ছে নিরীক্ষণ একটা অন্যতম বেনিফিট বা সুবিধা। এবার নিরীক্ষণ একটা সহজ সরল প্রক্রিয়া। কেন সহজ সরল প্রক্রিয়া? যেহেতু এটা আমরা কোন পরিবেশে করি, প্রাকৃতিক পরিবেশে সম্পূর্ণ করি। এরপর দেখেন নিরীক্ষণের স্থান পরীক্ষণের আগে, বলতেছে নিরীক্ষণের স্থান পরীক্ষণের আগে। কেন? দেখেন, অর্থাৎ আমরা যখন কোনো কিছু পরীক্ষা করতে যাই তখন অবশ্যই পরীক্ষা করার আগে আমরা বিষয়টা দেখে তখন আমরা কি করি, পরীক্ষা করি। এই যে আপনি পরীক্ষা করার আগে বিষয়টা দেখতেছেন, এটা হচ্ছে মূলত নিরীক্ষণ। তার মানে সব সময় পরীক্ষার আগে আমরা কি করি, নিরীক্ষণ করি। নিরীক্ষণের স্থান কার আগে, পরীক্ষার আগে। এবার হচ্ছে নিরীক্ষণে ব্যয় কম, মানে এখানে কষ্ট কম। কেন কষ্ট কম? কারণ নিরীক্ষণে যেহেতু এটা প্রাকৃতিক পরিবেশে করি, এখানে কোনো যন্ত্রপাতির ব্যবহার নাই, ইউজ নাই, সেজন্য এখানে কষ্ট কম। তাহলে নিরীক্ষণের কি কম, ব্যয় কম, যেহেতু এখানে কোনো যন্ত্রপাতির ইউজ বা ব্যবহার নাই, এটা আমরা প্রাকৃতিক পরিবেশে সম্পূর্ণ করে দিই। এগুলো হচ্ছে নিরীক্ষণের সুবিধা। এরপর যদি আমরা যাই নিরীক্ষণের অসুবিধা, এরপর দেখেন বলছে নিরীক্ষণে ইচ্ছামতো ঘটনা সৃষ্টি করা যায় না। ইচ্ছামতো ঘটনা মানে যেহেতু নিরীক্ষণ আমরা কোন পরিবেশে করি, প্রাকৃতিক পরিবেশে। এখন আপনি চাইলে কি বন্যা সৃষ্টি করতে পারবেন? আপনি চাইলে কি ঘূর্ণিঝড় সৃষ্টি করতে পারবেন? আপনি চাইলে কি ভূমিকম্প সৃষ্টি করতে পারবেন? যেহেতু আমরা প্রকৃত প্রদত্ত বিষয়গুলো তো আমরা নিরীক্ষণ করি, তো প্রকৃত প্রদত্ত যে বিষয়গুলো আছে এগুলোর সাথে তো মানুষের কোনো সম্পর্ক, মানে মানুষ তো এগুলো সৃষ্টি করতে পারে না, এগুলো গড গিফটেড, সৃষ্টিকর্তা প্রদত্ত বিষয়, আল্লাহ প্রদত্ত বিষয়। সেজন্য এখানে নিরীক্ষণ ইচ্ছা মতো ঘটনা সৃষ্টি করা যায় না। এরপর নিরীক্ষণ ধীর স্থির ভাবে ঘটনাকে প্রত্যক্ষণ করা যায় না। অর্থাৎ আপনি নিরীক্ষণ করার সময় ধীর স্থির ভাবে আস্তে আস্তে প্রত্যক্ষণ করতে পারবেন। যেমন কি দেখেন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ যদি আমরা নিরীক্ষণ করি, তাহলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ তো আমরা আস্তে আস্তে দেখতে পারবো না, এটা তো আমার জন্য থেমে থাকবে না। কিংবা বৃষ্টি যদি আমরা নিরীক্ষণ করতে চাই, বন্যা যদি নিরীক্ষণ করতে চাই, কিংবা ভূমিকম্প কিংবা জলোচ্ছ্বাস কিংবা জোয়ার ভাটা, এগুলো যদি আমরা নিরীক্ষণ করতে চাই, তাহলে আমরা তো ধীরে স্থির আমরা আস্তে আস্তে করতে পারবো না। কেন আস্তে আস্তে করতে পারবো? এগুলো প্রাকৃতিক বিষয়, ন্যাচারাল বিষয়, এগুলো চাইলে আমি থামিয়ে রাখতে পারবো না, স্টপ করে রাখতে পারবো না। যেহেতু আমি এগুলো থামিয়ে রাখতে পারবো না, স্টপ করে রাখতে পারবো না, সেজন্য বিষয়টা আমাকে অতি দ্রুত সময়ের মধ্যে দেখতে হয়। সেজন্য বলতেছে নিরীক্ষণ ধীর স্থির ঘটনাকে প্রত্যক্ষণ করা যায় না। এবার নিরীক্ষণ পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন করে যায় না। পারিপার্শ্বিক অবস্থা মানে কি? আপনি যখন কোনো কিছুকে দেখতেছেন প্রাকৃতিক পরিবেশে, তো প্রাকৃতিক পরিবেশে তো মানুষের কোনো হাত নাই। বলেন তো, প্রাকৃতিক পরিবেশে কি মানুষের কোনো হাত আছে? না, এটা তো একটা সিস্টেমের মধ্যে চলতে থাকে। যেহেতু প্রাকৃতিক পরিবেশে মানুষের কোনো হাত নাই, সেজন্য নিরীক্ষণের সময় পারিপার্শ্বিক অবস্থান পরিবর্তন করা যায় না। এবং নিরীক্ষণে নির্বাচিত ঘটনাকে অন্যান্য অপ্রয়োজনীয় ঘটনা থেকে বিচ্ছিন্ন করা যায় না। কেমনে বলেন? দেখেন, যদি আপনি কোনো কিছুকে নিরীক্ষণ করতে চান, সেখানে যে বিষয়টাকে আপনি নির্বাচন করেছেন, সিলেকশন করেছেন দেখবেন বলে, সেই বিষয়টা যখন আপনি নিরীক্ষণ করতে যাইবেন, সেখানে অনেক অপ্রাসঙ্গিক বিষয় আসতে পারে যেগুলো ঘটনার সাথে রিলেটেড না বা সম্পর্কিত না,
কিংবা অপ্রয়োজনীয় বিষয়। এখন এই বিষয়গুলো থেকে যখন আমি নিরীক্ষণ করবে তখন দেখা যাবে নিরীক্ষণের সময় এই যে বিষয়গুলো অপ্রয়োজনীয়, যে বিষয়গুলো হচ্ছে আপনার দরকার নাই, সেই বিষয়গুলো আপনি দেখে ফেলছেন। সেজন্য বলতেছে নিরীক্ষণে নির্বাচিত ঘটনাকে অন্যান্য প্রয়োজনীয় ঘটনা থেকে বিচ্ছিন্ন করা যায় না। এবার নিরীক্ষণের সুনিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায় না। দেখেন নিরীক্ষণের সুনির্দিষ্ট মানে, আচ্ছা আমাকে বলেন নিরীক্ষণের সিদ্ধান্ত হচ্ছে কি? নিরীক্ষণের সিদ্ধান্ত কি বলেন? 1 সম্ভাব্য, 2 নিশ্চিত। দেখি বলেন তো, যদি সম্ভাব্য হয়ে থাকে তাহলে 1 লিখেন, 1 লিখেন, আর যদি নিশ্চিত হয়ে থাকে তাহলে 2 লিখেন। বলেন নিরীক্ষণের সিদ্ধান্ত কি? সম্ভাব্য নাকি নিশ্চিত? যদি সম্ভাব্য হয়ে থাকে 1, আর যদি নিশ্চিত হয়ে থাকে কি 2। একটু লিখেন, দ্রুত লিখেন। 1 আর 2 যদি সম্ভাব্য হয়ে থাকে তাহলে 1 লিখবেন, আর যদি নিশ্চিত হয়ে থাকে তাহলে 2 লিখবেন। বৈশ্বজিৎ চৌধুরী 1 সম্ভাব্য। ওকে, বাকিরা একটু লিখেন। রোমানা সুলতানা 1, বাকিরাও লিখেন। নিরীক্ষণের সিদ্ধান্ত কি সম্ভাব্য নাকি নিশ্চিত? প্রভা বড়ুয়া 1। এরপর আরো যারা আছেন একটু বলেন নিরীক্ষণের সিদ্ধান্ত আমরা কি বলবো? সম্ভাব্য বলবো নাকি নিশ্চিত বলবো? ওকে, তাহলে ওকে, অঙ্কিতা দাস 1। হ্যাঁ, নিরীক্ষণের সিদ্ধান্ত অবশ্যই সম্ভাব্য, যেহেতু এটা প্রাকৃতিক পরিবেশে আমরা সম্পূর্ণ করি, সেজন্য নিরীক্ষণের সুনিশ্চিত সিদ্ধান্ত অর্থাৎ নিশ্চিত সিদ্ধান্ত কি করা যায় না, প্রতিষ্ঠা করা যায় না। এগুলো হচ্ছে মূলত নিরীক্ষণের অসুবিধা। এখন আমরা আসি পরীক্ষণ। আরোহের যে বস্তুগত ভিত্তি, যে দুটা ভিত্তি আছে সেখানে একটা হচ্ছে কি নিরীক্ষণ, আর একটা হচ্ছে পরীক্ষণ। এখন আমরা আলোচনা করবো মূলত কি নিয়ে? পরীক্ষণ নিয়ে। দেখি বলেন পরীক্ষণ কোন পরিবেশে করে? বলেন তো পরীক্ষণ আমরা কোন পরিবেশে করব? 1 প্রাকৃতিক, 2 কৃত্রিম। দেখি বলেন পরীক্ষণ আমরা কোন পরিবেশে করি? প্রাকৃতিক পরিবেশে নাকি কৃত্রিম পরিবেশে? যদি প্রাকৃতিক পরিবেশে করি তাহলে 1, আর যদি কৃত্রিম পরিবেশে করি তাহলে 2। একটু লিখে দেন পরীক্ষণ আমরা কোন পরিবেশে করি? প্রাকৃতিক পরিবেশে হলে 1 লিখেন, আর কৃত্রিম পরিবেশে হলে 2 লিখেন। একটু দ্রুত লেখেন। প্রাকৃতিক পরিবেশে হলে 1, কৃত্রিম পরিবেশে হলে 2। একটু লিখেন তো পরীক্ষা আমরা কোন পরিবেশে করবো? কি প্রাকৃতিক পরিবেশে নাকি কৃত্রিম পরিবেশে? প্রভা বড়ুয়া 2। ওকে, বাকিরা একটু বলেন দেখি পরীক্ষা আমরা কোন পরিবেশে করব? বৈশাখী চৌধুরী কৃত্রিম, রোমানা সুলতানা 2 কৃত্রিম পরিবেশে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা পরীক্ষণ করবো কোন পরিবেশে? কৃত্রিম পরিবেশে মূলত আমরা পরীক্ষণটা কি করি? সম্পূর্ণ করি। তাহলে নিরীক্ষণ করে আমরা প্রাকৃতিক পরিবেশে, আর পরীক্ষণ করে আমরা কি কৃত্রিম পরিবেশে। তাহলে পরীক্ষণ কি মানে একটা বিষয় যদি পরীক্ষণ করতে চাই, দেখো পরীক্ষণ আমরা কাকে বলবো? এটার জন্য কিছু কন্ডিশন আছে। প্রথম হচ্ছে এখানে কোনো বিশেষ উদ্দেশ্য লাগবে, দ্বিতীয় হচ্ছে পরিবেশকে নিজেদের আয়ত্তে এনে রাখবে, তৃতীয় হচ্ছে এটা কৃত্রিম ভাবে উৎপাদন করা। অর্থাৎ পরীক্ষণেও 3টা কন্ডিশন। নিরীক্ষণে যেমন আমরা 3টা কন্ডিশন পাইছি, পরীক্ষণে প্রথম কন্ডিশন হচ্ছে যখন আমরা কোনো কিছুকে পরীক্ষণ করব তখন সেটা আমাকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে করতে হবে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে পরিবেশকে নিজেদের আয়ত্তে এনে, অর্থাৎ নিজের মতো করে, অর্থাৎ পরিবেশকে আমাকে এমন একটা পরিবেশ ক্রিয়েট করতে হবে যেটা আমি নিজের আয়ত্তে এনে করবো। মানে ঘটনাবলী কেমন ভাবে পরীক্ষণ করবো? যেটা নিজের অধীনে বা নিজের আয়ত্তে এনে। তৃতীয় নাম্বার হচ্ছে কৃত্রিম ভাবে উৎপাদন করা, অর্থাৎ ঘটনাগুলো হচ্ছে কৃত্রিম ভাবে, নট ন্যাচারাল, আর্টিফিশিয়ালি কি করা? উৎপাদন করা। যদি আমরা কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমরা পরিবেশকে নিজেদের আয়ত্তে এনে কৃত্রিম ভাবে কোনো ঘটনা উৎপাদন করি
বা প্রত্যক্ষ করি সেটাকে আমরা কি বলবো? পরীক্ষণ বলবো। তার মানে পরীক্ষণের কন্ডিশন হচ্ছে কয়টা? 3টা। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে দেখেন, বলছে একজন রাসায়নিকবিদ গবেষণাগারে 2 ভাগ হাইড্রোজেন গ্যাসের সাথে যখন 1 ভাগ অক্সিজেন গ্যাস মিশ্রিত করে তাতে বিদ্যুৎ সঞ্চালন করা ও পানি উৎপাদন করে। অর্থাৎ একজন বিজ্ঞানী চাচ্ছে, রাসায়নিকবিদ চাচ্ছে সে পানি উৎপাদন করবে। অর্থাৎ সে কি চাচ্ছে? পানি উৎপাদন। সে পানি উৎপাদন করতে চাচ্ছে। এখন সে ল্যাবে গেছে, সায়েন্সের ল্যাবে যাওয়ার পর সে 2 ভাগ হাইড্রোজেন গ্যাসের সাথে 1 ভাগ অক্সিজেন গ্যাস কি করলো? মিশ্রিত করলো। মিশ্রিত করার পর সে কি করলো? সরি, এটা পানি উৎপাদন না, বিদ্যুৎ সঞ্চালন হবে। এটা হচ্ছে বিদ্যুৎ সঞ্চালন। অর্থাৎ একজন রাসায়নিকবিদ সে বিদ্যুৎ সঞ্চালন করতে চাচ্ছে। এখন সে ল্যাবের মধ্যে গেছে, ল্যাবে যাওয়ার পর 2 ভাগ হাইড্রোজেন গ্যাসের সাথে 1 ভাগ অক্সিজেন গ্যাস কি করলো? মিশ্রিত করে পানি উৎপাদন করলো। তাহলে সরি, বিদ্যুৎ উৎপাদন করলো। এখন দেখেন, এই যে বিদ্যুৎ উৎপাদন করে যে পানি সঞ্চালন করা মানে বিদ্যুতের মাধ্যমে, তাহলে সেই এটা কি ন্যাচারাল ওয়েতে করছে? না, এটা ন্যাচারাল ওয়েতে করে না। সেটা কোন পরিবেশে করছে? কৃত্রিম পরিবেশে। ল্যাবের মধ্যে গেছে, সে হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিক্স করলো, এবার বিদ্যুৎ সঞ্চালন করলে পানি উৎপাদন করলো। তাহলে এই যে বিষয়টা, সেটা একটা কৃত্রিম পরিবেশে করছে, এবং নিজের আয়ত্ত এনে, মানে নিজে একটা পরিবেশ ক্রিয়েট করলো ল্যাবের মধ্যে গিয়ে একটা নিজে একটা পরিবেশ কি করলো? ক্রিয়েট করলো, সৃষ্টি করলো। সেখানে গিয়ে সে বিদ্যুতের মাধ্যমে পানি উৎপাদন করলো, বিদ্যুৎ সঞ্চালনের মাধ্যমে কি করলো? পানি উৎপাদন করলো। তাহলে বিষয়টা মূলত সেই করছে কৃত্রিম উপায়ে। যদি আমরা এরকম কৃত্রিম উপায়ে কোনো কিছু করি বা কোনো পরীক্ষণ করি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, পরিবেশকে আমাদের আয়ত্ত এনে, কন্ট্রোল এনে, তখন সেটাকে আমরা কি বলবো? পরীক্ষণ বলবো। যেমন একজন রাসায়নিকবিদ সে কি করতে চাচ্ছে? এই যে পানি উৎপাদন করতে চাচ্ছে, কিসের মাধ্যমে? বিদ্যুৎ সঞ্চালন করে আর কি। তো সেখানে সে কি করলো? 2 ভাগ হাইড্রোজেনের সাথে 1 ভাগ অক্সিজেন কি করলো? মিক্স করলো। তার মানে সে যেটা করছে সেটা হচ্ছে কৃত্রিম পরিবেশে করছে, সেটাকে আমরা কি বলবো? পরীক্ষণ। এরপর দেখেন, পরীক্ষণের কিছু বৈশিষ্ট্য আছে। পরীক্ষণের 1 নম্বর হচ্ছে পরীক্ষণ উদ্দেশ্যমূলক। অর্থাৎ আপনি যখন কোনো কিছুকে পরীক্ষণ করবেন সেখানে অবশ্যই একটা কি থাকবে? বিশেষ উদ্দেশ্য থাকবে। অর্থাৎ বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনি কি করবেন? পরীক্ষণ করবেন। বুঝছে? পরীক্ষণের ঘটনাকে কৃত্রিম ভাবে উৎপাদন করা হয়। কৃত্রিম ভাবে মানে নিজে আমি চাচ্ছি একটা জিনিস পরীক্ষণ করতে, তো এটা কৃত্রিম বিষয়, কারণ আমি চাচ্ছি। কারণ যদি আমি প্রকৃতির কোনো বিষয় চাইতাম তখন সেটা কিন্তু কৃত্রিম হতো না। আমি যদি জলোচ্ছ্বাস কিংবা ভূমিকম্প কিংবা ঘূর্ণিঝড় দেখতে চাচ্ছি, হ্যাঁ, তখন সেটা কিন্তু কৃত্রিম হতো না। এটা হচ্ছে প্রাকৃতিক। আর আমি যখন কোনো ঘটনা নিজে করতে চাচ্ছি, আমি পানি মনে করে রাসায়নিক কোনো দ্রব্য উৎপাদন করতে চাচ্ছি, কিংবা কোনো বিক্রিয়া দেখাতে চাচ্ছি, কিংবা কোনো কিছু পরীক্ষণ করতে চাচ্ছি, হ্যাঁ, মানে মনে করেন কুকুরে মানে বিষ প্রয়োগ করে, একটা কুকুরকে বিষ প্রয়োগ করে আমি তার উপর সেটা এক্সপেরিমেন্ট করলাম, পরীক্ষণ করলাম, সে কি মারা যায় নাকি যায় না, তাহলে এগুলো হচ্ছে কৃত্রিম ঘটনা। অর্থাৎ পরীক্ষণ আমরা যা করি সেগুলো হচ্ছে কৃত্রিম উপায়ে করি, কৃত্রিম ঘটনাগুলোকে আমরা কি করে পরীক্ষণ করি। এবং পরীক্ষণ হচ্ছে সুনিয়ন্ত্রিত প্রত্যক্ষ। অবশ্যই এখানে যিনি পরীক্ষণ করে একটা সুনিয়ন্ত্রিত ভাবে দেখে, ধীরস্থির ভাবে দেখে। কারণ পরীক্ষণের তো সময় আছে, যেহেতু ঘটনাটা নিজেই করি সেহেতু এখানে একটা সময় আছে, মানে দীর্ঘ সময় পাবেন। কিন্তু পরীক্ষণে আপনি সময় পাবেন না, কেন পাবেন না? এখানে প্রকৃতি তো কখনো আপনার জন্য ওয়েট করবে, অপেক্ষা করবে না। পরীক্ষণে যেহেতু কৃত্রিম বিষয়গুলোকে আপনি পরীক্ষণ করতেছেন, সেটা এখানে সময় পাবেন, সেটা এখানে ধীরস্থির ভাবে করা যায় এবং সুনিয়ন্ত্রিত ভাবে নিজে একদম বিষয়টা খুব ভালো করে দেখা যায় আর কি। এরপর পরীক্ষণ একটা ধীরে, এটা তো বলছি। পরীক্ষণ হচ্ছে পুনরাবৃত্তিমূলক। পুনরাবৃত্তিমূলক যে বিষয়গুলো আগে হয়ে গেছে সেগুলো আমরা কিন্তু দেখি। মনে করেন পানি উৎপাদন, সেই বিষয়টা আগে হয়ে গেছে, চাইলে আপনি এখনো দেখতে পারেন কিভাবে পানি উৎপাদন করে, হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিক্স করে। হ্যাঁ, তাহলে পরীক্ষণে যে বিষয়গুলো হয় সেগুলো পুনরাবৃত্তি, মানে যে বিষয়গুলো আগে পরীক্ষণ হয়েছে আপনি এখনো কি করতেছেন? পরীক্ষা করতেছেন, মানে একটা বিষয়কে বারবার দেখা হয় আর কি। পরীক্ষণ যন্ত্রপাতি নির্ভর একটি প্রক্রিয়া। অর্থাৎ আমরা জানি যেহেতু পরীক্ষণ কৃত্রিম ভাবে করি, হ্যাঁ, সেহেতু পরীক্ষণ যখন আমরা করতে যাই তখন এখানে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করি। যেমন কি আমি পানি উৎপাদন করতে যাচ্ছি ল্যাবের মধ্যে কি, তো সেখানে আমি যন্ত্রপাতি ইউজ করলাম, হাইড্রোজেন ইউজ করলাম, অক্সিজেন ইউজ করলাম, এরপর বিভিন্ন যন্ত্রপাতি এখানে কি করলাম? ইউজ করলাম। একটা কি যন্ত্রপাতি নির্ভর প্রক্রিয়া। পরীক্ষা একটা বিশ্লেষণমূলক প্রক্রিয়া। অর্থাৎ যখন আপনি কোনো কিছুকে পরীক্ষণ করবেন সেখানে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ ছাড়া তো কোনো পরীক্ষণ হবে না, দেখাতে হবে। মনে করেন
আমি দুইটা জার, এই দুইটা জার আমি দেখতে চাচ্ছি কোনটাতে অক্সিজেন আছে আর কোনটাতে নাইট্রোজেন আছে। এখানে আমাকে তো এটা বিশ্লেষণ করতে হবে, আমাকে বুঝাতে হবে কিভাবে দেখবেন, কি উপায় দেখবেন। আমি পানি উৎপাদন করতে যাচ্ছেন ল্যাবের মধ্যে গিয়ে কিভাবে করবেন, কোন প্রসেস আপনি করবেন, এটা বিশ্লেষণ করতে হবে। সেজন্য হচ্ছে পরীক্ষণটা কি বিশ্লেষণমূলক প্রক্রিয়া। এগুলো হচ্ছে পরীক্ষণের বৈশিষ্ট্য। এবং পরীক্ষণের যে সুবিধার দিকে আমরা তাকাই একটু, পরীক্ষণ ইচ্ছা মতো ঘটনার সৃষ্টি। অর্থাৎ পরীক্ষণে আমি যে কোনো বিষয় নিয়ে আপনি পরীক্ষণ করতে পারবেন, নিজের ইচ্ছা মতো ঘটনা সৃষ্টি করতে পারবেন, যেহেতু এখানে প্রকৃতির কোনো কি নাই, হাত নাই। দ্বিতীয় হচ্ছে দৃঢ় স্থির এবং সতর্কতার সাথে ঘটনা প্রয়োগ। অর্থাৎ যেহেতু পরীক্ষণে আপনি অনেক সময় পান, পর্যাপ্ত সময় পান, আপনি নিজেই করতেছেন, এটা কারোর উপর নির্ভর করতে হচ্ছে না, সেজন্য আপনি দৃঢ় স্থির ভাবে সতর্কতার সাথে ঘটনাটা প্রত্যক্ষণ করতে হবে। পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন, পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন মানে আমি মনে করেন ল্যাবের মধ্যে পরীক্ষণ করতেছেন, তখন ল্যাবের পরিবেশটা তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। এর আশেপাশের পরিবেশগুলো আপনি কি করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। ঘটনার বিচ্ছিন্নকরণ মানে যেমন কি মনে করেন দুইটা জার, একটাতে আমি যাচ্ছেন কোনটাতে অক্সিজেন আছে আর কোনটাতে নাইট্রোজেন আপনি জানেন না, মানে আপনি এই দুটাকে বিচ্ছিন্ন করতে চাচ্ছেন, তাহলে আপনাকে পরীক্ষণ করতে হবে। কিভাবে আপনি পরীক্ষণ করবেন? মনে করেন এখানের মধ্যে যখন আপনি আগুন দিলেন, দেখতেছে কিছু আগুন জ্বলতেছে, একটা জারের মধ্যে আগুন দিয়েছেন জ্বলতেছে, আর আরেকটা জারের মধ্যে আগুন দিয়েছেন জ্বলে না, তাহলে আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন কোন জারের মধ্যে অক্সিজেন আছে আর কোন জারের মধ্যে অক্সিজেন নাই। তাহলে পরীক্ষণের মাধ্যমে আমরা যে ঘটনাগুলো আছে এগুলোকে আমরা কি করি, বিচ্ছিন্ন করি। এরপর পরীক্ষণের সিদ্ধান্ত হচ্ছে কি নিশ্চিত, যেহেতু আমরা এখানে বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করি, ব্যবহার করি, সেখানে সিদ্ধান্তটা কি হয়, নিশ্চিত হয়। মানে এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর কি পরীক্ষণে। এরপর যদি আমরা দেখি পরীক্ষণের অসুবিধা, পরীক্ষণের অসুবিধার মধ্যে দেখেন প্রথম নম্বর অসুবিধা হচ্ছে পরীক্ষণের ক্ষেত্র সীমিত। যেহেতু পরীক্ষণ আমরা কৃত্রিম পরিবেশে করি, দেখেন যেহেতু আমরা পরীক্ষণ কৃত্রিম পরিবেশে করি, সুতরাং এখানে স্কোপটা হচ্ছে লিমিটেড। কারণ আর্টিফিশিয়াল জিনিস, এটার তো স্কোপ অবশ্যই লিমিটেড হবে, কারণ প্রাকৃতিক পরিবেশের স্কোপ অনেক কি, পরিসর অনেক বেশি। দুই নম্বর হচ্ছে পরীক্ষণে কারণ থেকে কার্যে এবং কার্য থেকে কারণে গমন করা যায় না। আপনি এখানে কারণ থেকে কার্য গমন করতে পারবেন, কিন্তু কার্য থেকে কখনো কি করতে পারবেন না, কারণে গমন করতে পারবেন না। মনে করো একটা কুকুরকে বিষ প্রয়োগ করছে, সে মারা গেছে, তাহলে আপনি কারণ থেকে কার্যক্রম করতে পারছেন। কিন্তু কুকুর মারা গেছে, মারা গেছে, কিন্তু এখন আপনি যদি আবিষ্কার করতে চান কুকুরটা কোন কারণে মারা গেছে, মানে আমাদের কার্য জানা আছে কিন্তু কোন কারণে মারা গেছে সেটা জানা নাই, এটা যেন আমাকে নিরীক্ষণ করতে হবে, প্রকল্প প্রণয়ন করতে হবে, অনেকগুলো ধারণা আনতে হবে, এই কারণে মারা গেছে, তখন আপনি পরীক্ষা করতে পারবেন না, তখন আপনাকে নিরীক্ষণে যেতে হবে। সেখানে কারণ থেকে কার্যক্রম করা যায়, কিন্তু কার্য থেকে কখনো কারণে গমন করা যায় না। অর্থাৎ বিষ প্রয়োগের কারণে কুকুরটা মারা গেছে সেটা আপনি দেখতে পাইছেন, কিন্তু কুকুরটা মারা গেছে, কিন্তু এর আগে কোন কারণে মারা গেছে সেটা আপনার জানা নাই, কিন্তু আমি কার্য থেকে কারণে গমন করতে পারবেন না, কারণ থেকে কার্যক্রম করা যায়। এরপর পরীক্ষণ হচ্ছে নিরীক্ষণের উপর নির্ভরশীল। কিভাবে? কারণ আমরা জানি কোনো কিছু পরীক্ষণ করার আগে বিষয়টাকে আগে দেখতে হবে, কারণ দেখে তো আমরা পরীক্ষণ করবো, যদি আমরা না দেখি তাহলে তো পরীক্ষণ করতে পারবো না। তো যখন আমরা কোনো কিছু পরীক্ষণ করি আগে বিষয়টা আমরা দেখার পর আমরা কি করি, পরীক্ষণ করি। তার সেজন্য বলছে পরীক্ষণ কার উপর নির্ভরশীল, নিরীক্ষণের উপর। এরপর পরীক্ষণ একটা জটিল প্রক্রিয়া। কেন জটিল প্রক্রিয়া? যেহেতু এখানে বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার আছে, এখানে আমরা বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করি, ব্যবহার করি, সেজন্য একটা কি প্রক্রিয়া, জটিল প্রক্রিয়া। এগুলো হচ্ছে মূলত পরীক্ষণের অসুবিধা। আজকে ক্লাস আমরা লাস্ট টপিক পরীক্ষণ এবং নিরীক্ষণের সুবিধা এবং কি অসুবিধা, এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক আর কি। এটা মূলত আপনার ঘ নাম্বারে আসবে আর কি, এটা ঘ নাম্বারে আসবে। আপনাকে দুইটা দৃশ্যকল্প দিবে, একটা পরীক্ষণ আর একটা নিরীক্ষণের, সেখানে আপনাকে আইডেন্টিফাই করতে দিবে কোনটা পরীক্ষণ আর কোনটা নিরীক্ষণ। তো দেখেন প্রথম নম্বর পার্থক্য আমরা একটু দেখি। নিরীক্ষণ হলো প্রাকৃতিক পরিবেশে প্রত্যক্ষণ, অর্থাৎ নিরীক্ষণ আমরা মূলত কোন পরিবেশে করি, প্রাকৃতিক পরিবেশে। আর পরীক্ষণ আমরা কোন পরিবেশে করি, কৃত্রিম পরিবেশে, এটা তো আমরা বলছি। অর্থাৎ পরীক্ষণ করে আমরা প্রাকৃতিক পরিবেশে আর নিরীক্ষণ করি মূলত কৃত্রিম পরিবেশে। 2 নম্বর, নিরীক্ষণে আমরা ঘটনা আবিষ্কার করি, পরীক্ষণে আমরা ঘটনা উৎপাদন করি। অনেকে আমরা ঘটনা আবিষ্কার করি যে নিরীক্ষণে, কিন্তু আমরা এখানে নতুন নতুন ঘটনা উৎপাদন করি।
কিন্তু এখানে আমরা কি করি, ঘটনা আবিষ্কার, মানে ঘটনাটা ঘটছে, কোন কারণে ঘটছে, কারণটা আমরা কি করি, আবিষ্কার করি। এখানে ঘটনা আমরা উৎপাদন করি, কোনো কিছু নতুনভাবে সৃষ্টি করতে চাই। এবার নিরীক্ষণে ইচ্ছামতো দৃষ্টান্ত সংগ্রহ করা যায় না, যেহেতু এটা ন্যাচারাল বিষয়, প্রাকৃতিক বিষয়, প্রাকৃতিক পরিবেশে আমরা দেখি, সেজন্য আমি চাইলে এখানে ইচ্ছামতো ঘটনা সৃষ্টি করতে পারবো না। কিন্তু পরীক্ষণে আমি ইচ্ছামতো দৃষ্টান্ত সংগ্রহ করতে পারবো, যেহেতু আমরা এটা কোন পরিবেশে করি, কৃত্রিম পরিবেশে করি। এরপর নিরীক্ষণের সতর্কভাবে প্রত্যক্ষ সম্ভব নয়, অর্থাৎ এখানে যেহেতু তাড়াহুড়া আছে, নিরীক্ষণ আমরা ধীর স্থিরভাবে কোনো কিছু দেখতে পারি না, যেহেতু একটা প্রাকৃতিক বিষয়, প্রকৃতি তো আর আমার জন্য ওয়েট করবে না, সেজন্য এখানে যেহেতু তাড়াহুড়া আছে, সেহেতু এখানে সতর্কভাবে আপনি কোনো কিছু দেখতে পাবেন, আপনার ভুল অবশ্যই হবে, যেহেতু আপনি তাড়াহুড়ার মধ্যে বিষয়টা দেখবেন। কিন্তু পরীক্ষণে নিয়ন্ত্রিত পরিবেশে সম্পূর্ণ হয় বিদায় সতর্কভাবে ঘটনার প্রত্যক্ষণ সম্ভব। অর্থাৎ যেহেতু আমি এটা নিজের পরিবেশে, নিজে নিয়ন্ত্রণ রেখে, নিজের পরিবেশে, অর্থাৎ নিজের পরিবেশটাকে নিয়ন্ত্রণ রেখে পরীক্ষণ করতেছেন, সেজন্য আপনি এখানে সতর্কতা অবলম্বন করতে পারবেন, কারণ আপনি ধীরস্থির ভাবে দেখতেছেন। কিন্তু নিরীক্ষণের ক্ষেত্রে কি, আমরা ধীরস্থির ভাবে দেখি না, এখানে আমাদের একটা তাড়াহুড়া থাকে, সেজন্য নিরীক্ষণ সতর্কভাবে প্রত্যক্ষ সম্ভব নয়। কিন্তু পরীক্ষণ যেহেতু আমরা নিজেদের আন্ডারে এনে, নিজেদের কন্ট্রোলে এনে পরিবেশকে আমরা নিরীক্ষণ করি, পরীক্ষণ করি, সেজন্য আমরা সতর্কভাবে ঘটনাটা কি করতে পারবো, প্রত্যক্ষ করতে পারবো। এবার নিরীক্ষণের ব্যাপকতা বেশি। কেন ব্যাপকতা বেশি? যেহেতু এটা প্রাকৃতিক পরিবেশে সম্পূর্ণ করি, প্রকৃত প্রদত্ত ঘটনাগুলোকে আমরা কি করি, প্রত্যক্ষণ করি, সেজন্য এটা ব্যাপকতা বেশি। আর পরীক্ষণের ব্যাপকতা কম। কেন কম? যেহেতু এখানে কৃত্রিম যে বিষয়গুলো, আর্টিফিশিয়াল যে বিষয়গুলো, আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে আমরা করি, কৃত্রিম পরিবেশে করি, সেজন্য একটা ব্যাপকতা কম। এরপর নিরীক্ষণের সিদ্ধান্ত সম্ভাব্য। যেহেতু দেখেন, যেহেতু প্রাকৃতিক পরিবেশে যখন আপনি কোনো কিছু করবেন, প্রকৃত প্রদত্ত কোনো ঘটনাকে আপনি নিরীক্ষণ করবেন, তখন আপনার ভুল হতে পারে, সেজন্য একটা সিদ্ধান্ত হচ্ছে কি, সম্ভাব্য। আর পরীক্ষণের সিদ্ধান্ত হচ্ছে নিশ্চিত। যেহেতু এখানে পরীক্ষণ যখন আপনি করেন, তখন বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করেন, ব্যবহার করেন, আমার ধারণার উপর, অর্থাৎ যন্ত্রপাতি ব্যবহার করার কারণে সিদ্ধান্তটা কি হয়, নিশ্চিত হয়। আর এখানে তো আপনি যন্ত্রপাতি ব্যবহার করতে পারতেছেন না, আপনি জাস্ট বিষয়টাকে দেখতেছেন, তো আপনার দেখার মতো ভুল হতে পারে, সিদ্ধান্ত হচ্ছে কি, সম্ভব। এবার নিরীক্ষণ হলো নিষ্ক্রিয় একটা প্রক্রিয়া, এখানে ব্যক্তি হচ্ছে আনএক্টিভটাকে, কিন্তু পরীক্ষণ হলো কি, সক্রিয় প্রক্রিয়া, এখানে ব্যক্তি হচ্ছে কি, তাকে পরীক্ষণ করার সময় অ্যাক্টিভ থাকে। এগুলো হচ্ছে মূলত নিরীক্ষণ এবং পরীক্ষণের মধ্যে পার্থক্য। তাহলে কোয়েশ্চেন কিভাবে আসবে, আপনাকে পরীক্ষা দুইটা দৃশ্যকল্প দিবে, সেখান থেকে একটা নিরীক্ষণ আর একটা হচ্ছে কি, পরীক্ষণ, তো আপনাকে আইডেন্টিফাই করতে বলবে এখানে কোনটা নিরীক্ষণ আর কোনটা পরীক্ষণ, এই আর কি। তাহলে বলেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে, আজকের ক্লাস মূলত আমরা আচ্ছা, এখন দেখতেছেন রোমানা, দেখেন স্ক্রিনশট লাগলে একটু মারে, কারো যদি স্ক্রিনশট লাগে একটু নিয়ে ফেলতে পারবেন। আমি সরে গেছি, যদি কোনো স্ক্রিনশট মারতে চান আপনারা একটু মেরেন। স্ক্রিনশট মারছেন আমরা? যদি কারো কোনো স্ক্রিনশট লাগে একটু দ্রুত মারেন। ওকে, তাহলে বলেন আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, আজকের ক্লাস আমাদের এতটুকু মূলত। বলেন আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, বুঝছেন কিনা বলেন, যদি বুঝে থাকেন ক্লাসটা একটু বলেন। নেসি স্যার এসএস, ওকে, থ্যাংক ইউ। রোমানা একটু বলেন কোনো কোয়েশ্চেন আছে কিনা এবং আপনারা বুঝছেন কিনা বলেন আজকে নিরীক্ষণ এবং পরীক্ষণ, এটা কমেন্টে বলেন। যদি বুঝে থাকেন আমাকে বলেন বুঝেছি, আর বুঝে না থাকলে বলেন বুঝি নাই এই টপিকটা, তাহলে ইনশাল্লাহ বুঝাই দিব। একটু দ্রুত বলেন তো সবাই, একটু বুঝেছেন কিনা বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন, তাহলে আমরা আমাদের ক্লাস শেষ করবো আর কি। রোমানা, হ্যাঁ স্যার বুঝছি, বাকিরা একটু বলেন বুঝছেন কিনা। তাহলে আপনাদের যদি বোঝা শেষ হয়ে যায় তাহলে আমরা ক্লাস শেষ করতাম আর কি। একটু বলেন, দ্রুত বলেন, কোনো কোয়েশ্চেন আছে নাকি নাই,
বুঝছি নাকি বুঝি নাই? প্রভা বড়ুয়া বুঝছি স্যার। বৈশাখী চৌধুরী হ্যাঁ স্যার বুঝেছি। ওকে ওকে, তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমাদের তো পরীক্ষা আরেক মাস পর। যারা এইচএসসি 2027 সালে 24 সালে পরীক্ষার্থী আছেন, আপনারা একটু এখন পড়াটাকে একটু সিরিয়াস হন, একটু বেশি 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 করে পড়েন। আজকে যে আমরা নিরীক্ষণ এবং পরীক্ষা করছি, আপনারা একটু বিগত সালের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো একটু দেখেন, বোঝার চেষ্টা করেন। ইনশাল্লাহ যদি আমরা একটু বাসায় পড়েন আশা করি পারবেন। তো আপনাদের একটু আমাদের প্রতিদিন ক্লাস হয়, একটু চেষ্টা করবেন প্রতিদিন আমাদের ক্লাসে জয়েন হওয়ার জন্য, ক্লাসগুলো করার জন্য। এবং আগামী যে 1 মাস সময় আছে এগুলোতে একটু পরিশ্রম করেন। ইনশাল্লাহ যদি পরিশ্রম করেন, 1 মাস কষ্ট করেন, আমাদের একটা ভালো ফলাফল হবে, যুক্তিবিদ্যা একটা ভালো রেজাল্ট হবে। তো সবার জন্য শুভকামনা, সবাইকে শুভরাত্রি বলে আমাদের আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। সবাইকে শুভরাত্রি এবং আসসালামু আলাইকুম।